হ্যালো এভরিবডি, আমরা এখন আছি চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখন শ্রীমঙ্গলে। আর আজকে আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গলের চা বাগানে, সুন্দর সুন্দর চা বাগানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন আর কোথায় কোথায় খাবেন, এই ধরনের বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। প্রথমে বলে রাখি, ঢাকা থেকে শ্রীমঙ্গলে আপনারা বাস অথবা ট্রেন উভয়ই আসতে পারেন। ট্রেনে করে আসতে হলে ঢাকা থেকে 4টি ট্রেন প্রতিদিন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে আসে। 4টি ট্রেনের মধ্যে পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, এই 4টি ট্রেন উল্লেখযোগ্য। প্রতিটি ট্রেনেরই প্রায় 4 ঘন্টা সময় লাগে শ্রীমঙ্গলে পৌঁছাতে। এছাড়া দিনের যে কোনো সময় আপনারা বাস সার্ভিস পাবেন অ্যাভেলেবল। তবে ঢাকা থেকে বাসে আসার থেকে ট্রেনে আসা যেমন আরামদায়ক, তেমন সময়ও কম লাগে। তাই তো আপনারা ট্রেনে চলে আসতে পারেন শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের ট্রেন স্টেশন থেকে আপনারা সিএনজি ভাড়া করে আপনারা আপনাদের যে হোটেলে বুকিং দিয়েছেন সেই হোটেলে আপনারা চলে আসতে পারেন। এখানে বেশ কিছু 5 স্টার মানের হোটেল রয়েছে, এছাড়া 3 স্টার মানের হোটেল রয়েছে এবং সাধারণ স্বল্প বাজেটের হোটেলগুলো রয়েছে। হোটেলগুলো গ্র্যান্ড সুলতানের আশপাশে অনেক কোয়ালিটির হোটেল পেয়ে যাবেন। আর শ্রীমঙ্গলে দেখার মতো জায়গার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি, অনেকগুলো চা বাগান আছে। শ্রীমঙ্গলের অনেক সুন্দর সুন্দর চা বাগানের মধ্যে নূরজাহান টি গার্ডেন উল্লেখযোগ্য। এর পাশেই আছে দার্জিলিং টি এস্টেট। শ্রীমঙ্গলের শুরুতেই ইস্পাহানি চা বাগান, তার আগে সাতগাঁও চা বাগান, আবার ফিনলে চা বাগান উল্লেখযোগ্য। এছাড়াও আরও অনেক অনেক রকম চা বাগান। এক একটা চা বাগানের কিন্তু বৈশিষ্ট্য এক এক ধরনের। কোনোটা টিলা বেষ্টিত এবং কোনোটা সমতল ভূমির উপর, আবার কোনোটা সমতল ভূমি, টিলা এবং লেক বেষ্টিত। এই চা বাগান ছাড়াও শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলো হলো শ্রীমঙ্গলের পাশেই যে কোমলগঞ্জ উপজেলা, কোমলগঞ্জে মাধবকুণ্ড জলপ্রপাত আছে। এরপরে কোমলগঞ্জেই মাধবপুর লেক আছে। এছাড়াও আরও উল্লেখযোগ্য মৌলভীবাজারের হামাম ঝর্ণা এবং অন্যান্য আরও অনেক পর্যটন স্পট। শ্রীমঙ্গলের শুরুতেই আপনারা চাকন্যা থেকেও ঘুরে আসতে পারেন। এরপরে শ্রীমঙ্গলের প্রাণ কেন্দ্রেই লাউয়াছড়া উদ্যান উল্লেখযোগ্য। এই লাউয়াছড়া উদ্যানে অনেক বড় বড় আকৃতির আপনারা গাছপালা দেখতে পারবেন, বিভিন্ন জীবজন্তু দেখতে পারবেন। তারপরে এই লাউয়াছড়া উদ্যানের উল্লেখযোগ্য হলো এখানে লাউয়াছড়া উদ্যানের ভিতর দিয়ে ট্রেন লাইন চলে গেছে। এই ট্রেন লাইনের বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু কয়েকটি ছবির শুটিং এখানে হয়েছিল। এটা কিন্তু একটা অনেক সুন্দর ট্রেন লাইন। এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য এখানে কিন্তু একটি ছোটোখাটো চিড়িয়াখানা রয়েছে, যেটা বাচ্চারা আসলে অনেক মজা পাবে। এখানে আসার পরে দেখতে পারেন চা বাগানের চা ফ্যাক্টরিগুলো থেকে চা কিভাবে তৈরি করা হয়। এটা দেখতেও যেমন ভালো লাগে, আবার ভিতরে গিয়ে টাটকা পাতার 1 কাপ চা খেয়ে আসতে আরও বেশি ভালো লাগে। তাছাড়া পাশেই অবস্থিত নীলকণ্ঠ কেবিন থেকে আপনারা কিন্তু 7 রং অথবা 12 রঙের চায়ের স্বাদ কিন্তু নিয়ে আসতে পারেন। এছাড়াও নীলকণ্ঠ চা কেবিনের পাশেই অবস্থিত মণিপুর পল্লী থেকে বিভিন্ন রঙের হাতে তৈরি করা বিভিন্ন কারুকাজের শাড়ি
এবং অন্যান্য যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু কিনে আনতে পারেন। থাকার জন্য হোটেলগুলোর কথা যদি আসে তাহলে গ্র্যান্ড সুলতান, হোটেল প্যারাডাইস এবং হোটেল লেমন গার্ডেন অ্যান্ড স্পা পাশাপাশি অবস্থিত। এখানে আপনারা উচ্চ মূল্যের উচ্চ সেবা মাধ্যমে প্রায় 10 থেকে 20,000 টাকার মধ্যে প্রতিদিন উচ্চভিলাষী জীবনযাপন করে এখানে অবস্থান করতে পারবেন, সুইমিং করতে পারবেন এবং এখানকার সৌন্দর্যের স্বাদ আহরণ করতে পারবেন। এছাড়াও মধ্যম বাজেটের মধ্যে হোটেল প্যারাগন, নভম ইকো রিসোর্ট, বালিসারা রিসোর্ট, রংগুটি রিসোর্ট উল্লেখযোগ্য। এই হোটেলগুলো আপনারা 5 থেকে 10,000-এর মধ্যে পেয়ে যাবেন। আর লো বাজেটের মধ্যে হোটেলগুলো হচ্ছে টি হেভেন রিসোর্ট, ওয়াটারলি রিসোর্ট লিমিটেড, গ্রিন পার্ক টি রিসোর্ট, রয়্যাল গ্রিন রিসোর্ট, গ্র্যান্ড সেলিম রিসোর্ট, হোটেল মেরিনা উল্লেখযোগ্য। এই হোটেলগুলো আপনারা 2 থেকে 5,000-এর মধ্যে পেয়ে যাবেন এবং হোটেলগুলো বেশ ভালো। বন্ধুরা, আমরা আজকে কিন্তু এই যে দার্জিলিং টিলায় চলে আসছি শ্রীমঙ্গলের। অনেক কষ্ট করে কিন্তু এখানে আসছি। প্রথম থেকে আমাদের অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে কিন্তু আমরা এখানে আসছি। তারপরে তো আমাদের অনেক কষ্ট হয়েছে। আর এই যে পাহাড়, উঁচু পাহাড়ে আমরা হাঁটতে হাঁটতে আসছি। অনেক কষ্ট, আসলে এগুলো কষ্ট কোনো ব্যাপার না। এই যে সৌন্দর্য, যে এইগুলো কোনো ব্যাপার না, আমাদের কাছে কোনো ব্যাপার মনে হয় না। যে আমরা চোখ দিয়ে যে সৌন্দর্য দেখছি, এটা আসলে এগুলো সামান্য আমাদের কাছে মনে হয়। তবে আপনাদেরকেও এটাই মনে হবে যে যখন এই সৌন্দর্যের মাঝখানে আপনারা চলে আসবেন, তখন এই কষ্টটা কোনো ব্যাপার মনে হবে না। তো সত্যিই অসাধারণ। এখান থেকে যে ভিউগুলো দেখা যাচ্ছে, দেখেন এখান থেকে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, এইদিকে দেখেন আপনারা, যে সত্যি অসাধারণ ভিউ। কিন্তু যে দেখেন এদিকের সূর্যটা এসে পড়ছে চা বাগানের পাতার উপরে। আর আমরা কিন্তু মোটামুটি 3টা স্তর বেয়ে কিন্তু এই জায়গাতে আসতে হয়। নিচে কিন্তু আরও 2টা স্তর আছে। তো সত্যিই অসাধারণ একটা জায়গা। আপনারা আসতে পারেন, শ্রীমঙ্গলে আসলে এখানে আসতে পারেন। তবে এখানে আসাটা এখন অনুমতি নাই, অনুমতি নিয়ে তারপরে আসতে হবে। আমাদের সাথে আছে এই যে আমাদের মাহমুদ ভাই আছে, জামাল ভাই আছে। ওনারাও কিন্তু অনেক ভ্রমণ পিপাসু। আমরা যখনই শ্রীমঙ্গলে ঘুরতে যাই, শ্রীমঙ্গলে আশপাশে ঘুরতে যাই, আমরা সবাই একসাথেই যাই। অনেক ভালো লাগে। তো আসলে এখানকার পরিবেশটা সত্যিই অসাধারণ। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। আমরা খুব কষ্ট করে কিন্তু এই জায়গাতে আসছি। আপনারা এখানে লোকেশনটা হচ্ছে শ্রীমঙ্গলে বৌদ্ধভূমির পাশে দিয়ে রুটে এসে অন্ততপক্ষে 2 থেকে 3-4 কিলোমিটার ভিতরে। এটার নাম হচ্ছে দার্জিলিং হিল। জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং হিল। তো আমরা আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যদিও সন্ধ্যা লগনে চলে আসছি, আর সকালবেলা আসলে আরও ভালো হতো। তো এখানের পরিবেশটা দেখে আসলে মনটা এমনিতেই ভরে গেল। দেখেন এখানে কত সুন্দর একটা ভিউ। আমরা কিন্তু পাহাড়ের অনেক উপরে আছি। দেখছেন নিচে যে রাস্তাটা, এর নিচেই কিন্তু এরকম আরও একটি স্তর আছে। তো আসলেই অনেক ভালো সুন্দর একটি জায়গা। আমরা প্রথমে মনে করছিলাম যে এখান থেকে, যেহেতু এখানে অনুমতি না থাকার কারণে আমরা কিন্তু প্রথমে মনে করছিলাম যে আমরা এখান থেকে চলে যাব। এরপরে পরক্ষণে আমরা অনেক চেষ্টা করে কিন্তু এখানে অনুমতি নিতে পারছি, অনুমতি আনতে পারছি। এরপরে কিন্তু এখানে আমরা প্রবেশ করার পরে কিন্তু
এখানকার যে প্রকৃত সৌন্দর্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা এখন একটা রাবার বাগানে অবস্থান করছি। তো যে রাবার বাগানের দেখেন যে বড় বড় গাছগুলো, বাগানে গাছের কিন্তু অভাব নাই, শত শত হাজার হাজার গাছ, শুধু রাবার গাছ আর রাবার গাছ। আর এই রাবার গাছের যে কষগুলো সংগ্রহ করে, এইটা কিছুদিন আগে সংগ্রহ করতো। এই যে দেখেন যে গাছের যে এই অংশটা কিন্তু এখানে ওদের একরকম ছুরি আছে, ওই ছুরি দিয়ে কিন্তু এই জায়গাটা কাটে। এই জায়গাটা কাটার পরে এই যে এইখানে কিন্তু ওই এই যে মগটা, এই মগটা কিন্তু এই জায়গাতে এটা পেতে দেয়। এই জায়গাতে কিন্তু এই মগটা পেতে দেয়। এই মগটা পাতলে কিন্তু এই মগের ভিতরে এর যে কষ, সাদা সাদা যে কষ, এই কষটা কিন্তু এসে পড়ে। তো এখানে এই কষগুলো এসে পড়লে কি হয়, ওই কিছুক্ষণ পরে, অর্থাৎ ওদের যে টাইম আছে ওই টাইমের পরে এই কষগুলো ওরা সংরক্ষণ করার পরে এইগুলো আবার এই কষের থেকে পানি, যে পানিটা আছে এই পানিটা ছাড়ে। এই পাশেই এদের একটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে পানি ছাড়ায় ওইগুলো যে মেন যে ফ্যাক্টরি যেটা বলেন, এই যে গাজী টায়ার বলেন, তারপরে ডানলপ বলেন, বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানগুলোতে চলে যায়। ওখানে যে প্রক্রিয়াজাতের মাধ্যমে যে মোটরসাইকেলের যে টায়ারগুলো আছে, এই যে আপনারা দেখছেন যে এই যে এই টায়ারগুলো কিন্তু এই কষ দিয়েই তৈরি হয়। তো আমাদের বাংলাদেশে কিন্তু এই রাবার গাছের বেশিরভাগ অংশই কিন্তু এই শ্রীমঙ্গল সিলেটে অবস্থিত। আপনারা দেখছেন যে এই যে চা বাগান, এটা কিন্তু নূরজাহান টি বাগান এটা। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসে এখানকার চা বাগানের যে সৌন্দর্য এটা দেখার জন্য। আসলেই কিন্তু চা বাগানের সৌন্দর্য অন্যরকম। এখানে কিন্তু এই যে দেখেন টিলার উপরে কিন্তু চা বাগান। আর আমরা কিন্তু আমাদের এই জায়গাটা আগের থেকেই দেখার ইচ্ছা ছিল, সেজন্য কিন্তু আমরা আসছি। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখেন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির উপেক্ষা করেও কিন্তু আমরা এখানে আসছি। যে টোটাল পুরাটাই কিন্তু ভিজে গেছি। যে আমি আছি, আমার ভাই আছে, উনি ক্যামেরার পিছনে আছে, এখন দেখাতে পাচ্ছি না ওনার ছবিটা। আসলেই জায়গাটা অনেক সুন্দর। আমরা আজকে এমন জায়গাতে এসেছি, এটা এমন একটি জায়গা একেবারে প্রত্যন্ত বাগানের মধ্যে। আসলে এই জায়গায় তেমন কেউ আসে না, তো মনে হলো যেন একটু যাই, ঘুরে আসি। তো সাধারণত এই যে আপনারা দেখছেন চা বাগান, এই চা বাগানগুলো সাধারণত রাস্তার ধারে যে বাগানগুলো আছে, যারা পর্যটক আছে তারা কিন্তু পাশের থেকেই দেখে চলে যায়, কিন্তু এত দূরে কিন্তু তারা কেউই আসে না। আর আমরা কিন্তু আসছি অনেক ভিতরে চা বাগানের। আর যে ভিউটা দেখছেন আপনারা, সত্যি অসাধারণ। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। তো এখানে আসার পরে আমাদের যাইতে ইচ্ছা হচ্ছে না। আর এখানে কিন্তু এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখেন চায়ের পাতায় কিন্তু বৃষ্টি লেগে রয়েছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিতে ভিজে কিন্তু এখন ভিতরেই আছি। তো বৃষ্টিতে ভিজার পরেও কিন্তু আমাদের কোনো বিরক্তি নাই। কিন্তু আমাদের বিরক্তি না থাকার কারণ হচ্ছে ভালো লাগা। তো কোনো জিনিসের যদি কোনো ভালো লাগা তৈরি হয়, তাহলে সেখানে যতই বিরক্তিপূর্ণ কিছু থাকুক না কেন, সেটা কিন্তু বিরক্তি আসে না। তাই তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এই যে চায়ের বাগানের যে পরিবেশটা, সেই পরিবেশটা আমরা উপলব্ধি করছি। আসলে এই ভালো লাগাটা এক একজনের এক এক রকম।
অনেকে নিজের ঘরে বসে থাকতে ভালোবাসে, আবার অনেকে অনেক অজানার উদ্দেশ্যে জানার জন্য ঘুরতে ভালো লাগে। তো আমাদের কিন্তু এই যে অজানার উদ্দেশ্যে জানার জন্য ঘুরতে ভালো লাগে, বিশেষ করে বিভিন্ন টুরিস্ট স্পট, চা বাগান, সমুদ্র, নদী, হাওর, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু আমরা সুযোগ পেলেই যাই। আর কিছু কিছু জায়গা যাইতে ইচ্ছা করে, কিন্তু সেখানে তো সুযোগ হয় না, সাধ্যও হয় না। তো সেই জন্যে যেখানে সাধ্য আছে, যেখানে সুযোগ আছে, সেখানে কিন্তু আমরা সুযোগ পেলেই দৌড়ে চলে যাই। আসলে এই পরিবেশগুলো এরকম, আপনার মানে বিশাল যে জায়গাটা জুড়ে চা বাগান, মনটা অনেকটা শান্ত করে দেয়। আর প্রতিটা মুহূর্ত মনে হয় যে নতুন নতুন করে আমাদের ভাবনার পরিবর্তন ঘটাচ্ছে এবং নতুন কিছু আমাদেরকে ভাবনার সাথে আমাদের যোগ করতেছে, যেগুলো অনেক ভাল লাগতেছে এই চা বাগানে এসে। তো আমি সবাইকেই বলবো, আসলে পরিবেশটা এরকম, এখন বৃষ্টিটা যোগ হওয়াতে পুরা পরিবেশটাই পরিবর্তন হয়ে গেছে। তো সবাইকে বলবো যে এখানে আসুন, ঘুরে দেখুন নিজের দেশকে। আশা করি ভালো লাগবে, মন ভালো থাকবে এবং আপনারা নিজেদের ভেতরে যে আপনাদের হতাশা আছে, অশান্তি আছে, এগুলো আশা করি অনেকটাই দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনকে নতুন আঙ্গিকে চিন্তা করার যে জায়গাটা আছে সেটা তৈরি করে দিবে। সবাই ভালো থাকুন, ঘুরতে আসুন। এটা নূরজাহান, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন, যেটা লাওয়াছড়া উদ্যানের পাশ দিয়ে যে দেখবেন নূরজাহান টি গার্ডেন লেখা আছে, সেদিক দিয়ে 2-3 কিলো আসলে পরে আপনারা এই এত সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন। তবে এখানে আসতে হলে বৃষ্টি এমন সময় আসাটাই সবথেকে ভালো। ধন্যবাদ আমাদের বড় ভাইকে। আসলে আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমাদের এই যে আমাদের পরিবর্তন, এই পরিবর্তনটা প্রয়োজন। আমরা যে কর্মে থাকি, আমরা যে পারিবারিকভাবে ব্যস্ততার ভিতরে থাকি, যেটাই থাকি, আমাদের এই পরিবর্তনটা অবশ্যই দরকার। আমাদের ঘোরার দরকার, আমাদের মানসিক একটা প্রশান্তির দরকার। তো সেটার জন্যে আমাদের এই যে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে ঘুরে যাওয়া অবশ্যই বাঞ্ছনীয়। আমরা সময় সুযোগ পাইলেই আমরা আমাদের দেশের মধ্যে যে স্পটগুলো আছে সেই সব জায়গায় আমরা কিন্তু ঘুরে আসি। তো আমাদের সাধ্য নাই যে দেশের বাইরে যাব। তো দেশের বাইরে যাওয়া সাধ্য যদি কোনো সময় হয় তাহলে তখন আমরা যাব, কিন্তু তার আগেই যে আমাদের দেশের ভিতরে এত সুন্দর সৌন্দর্য রয়েছে সেইটা আমরা আগে দেখব, সেটা আগে আমরা অনুধাবন করব তারপরে। বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি শ্রীমঙ্গলের লাউয়াছড়া উদ্যানে। এখন আমরা লাউয়াছড়া উদ্যানে প্রবেশ করব আর আপনাদের ভিতরের যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখাবো। এখানে প্রবেশের জন্য কিন্তু টিকিট কাটা লাগে, আর টিকিটের মূল্য 120 টাকা, সেই সাথে 15% ভ্যাট। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক বনভূমি। এটি মূলত একটি চিরসবুজ ও আধা চিরসবুজ বন, যেখানে নানা ধরনের বন্যপ্রাণী ও পাখির বসবাস। এখানে প্রকৃতি ও প্রাণীদের মিলনে তৈরি হয়েছে এক জীবন্ত বনজগৎ। আর আপনারা এখানে আসলে কিন্তু দেখতে পারবেন নাম না জানা হাজার হাজার রকম গাছ, কোনোটা আকাশ সমান আবার কোনোটা নিচু। এখানে যে প্রাণীগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য উল্লুক, লজ্জাপতি বানর, মুখপোড়া হনুমান, রেসাস বানর, বনবিড়াল ও মেছো বাঘ। আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো বাদর আমাদেরকে ঘিরে ধরছিল। এই যে দেখেন, এখানে একটা বাদর দেখা যাচ্ছে, আরও আশপাশে কিন্তু অনেক বিপুল সংখ্যক বানর রয়েছে। এরা সাধারণত মানুষ দেখলে খাবারের উদ্দেশ্যে মানুষের কাছে চলে আসে। আর আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে আসার পরে ছোট বাচ্চাদের কাছে যদি কোনো খাবার থাকে সেটা হাতে না রাখা। হাতে রাখলে কিন্তু এই বানরগুলো এসে তাদের হাতে এবং তাদের শরীরে আক্রমণ করে এই খাবারগুলো নিয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার বাচ্চা এবং আপনারা এই বাদরগুলো দ্বারা আক্রান্ত হতে পারেন।
বাদরগুলো শরীরে কামড় দিতে পারে। এই লাউয়াছড়া উদ্যানের মধ্যে কিন্তু আছে খাসিয়া পল্লী। খাসিয়ারা কিভাবে জীবনযাপন করে তারা কিন্তু সেটা আপনারা ভিতরে গেলেই দেখতে পারবেন। একটু ভিতরে যাওয়া লাগে 1.5 থেকে 2 কিলোমিটার। তো অনেকেই কিন্তু সেই রাস্তাটা চিনে না। ওখানে আপনারা গাইড নিতে পারেন, অথবা আপনারা এই যে কিছু দূর এসে রেল লাইনটা অতিক্রম করে বাম সাইডে একটা গেট আছে, এই গেট দিয়ে সোজা চলে গেলেই আপনারা খাসিয়া পল্লী পেয়ে যাবেন। শ্রীমঙ্গলের লাউয়াছড়া উদ্যানের খাসিয়া পল্লীতে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে আসছি শ্রীমঙ্গলের লাউয়াছড়া উদ্যানের খাসিয়া পল্লীতে। এখানকার এই সম্প্রদায়ের মানুষ কিভাবে বসবাস করে, তাদের জীবনযাত্রা কেমন, এটা এখানে আসলে দেখা যায়। এখানে কি নেটওয়ার্ক আছে ভাই? নেটওয়ার্ক আছে না? আচ্ছা। আর এই লাউয়াছড়া উদ্যানের মধ্যে সুন্দর একটি রেল লাইন রয়েছে, যে রেল লাইনে বেশ কয়েকটা ছবির শুটিং হয়েছিল। আর এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভাইরাল একটি রেল লাইন। আর আমাদের মতো ভাগ্য ভালো হলে আপনারাও কিন্তু রেল লাইন দিয়ে ট্রেন যাওয়া দেখতে পারবেন। এখানকার যে ট্রেন গেলে কত সুন্দর লাগে সেটাও আপনারা অনুধাবন করতে পারবেন। দিনে 5 থেকে 6টা ট্রেন যায় কিন্তু এই লাইন দিয়ে। তো দুপুরের টাইমে আসলে অথবা সকাল 11টার দিকে আসলে এখানে আপনারা ট্রেন দেখতে পারবেন এই লাইন দিয়ে যাওয়া। সাধারণত সিলেটমুখী এবং সিলেট থেকে আসা যে ট্রেনগুলো সবই কিন্তু এই লাইন দিয়ে চলে। এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে, এই যে গাছের দুই দিকে এগুলো গর্জন গাছ না, গাছগুলো একেবারে সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে। আমি মনে করছি যে হাতে ডাকছে নাকি, হাতিতে ডাকছে নাকি। গর্জন গর্জন ঠিক আছে, মানে আমাদের টার্গেটটা ঠিক আছে। গর্জন, ও এইটা গর্জন না ভাই, ওই যে দেখা যাচ্ছে নাকি একই গাছ? না একই গাছ ভাই। হ্যাঁ, আপনারা যে দৃশ্যটা দেখছেন এটি কিন্তু শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর একটি চা বাগানের দৃশ্য। এই চা বাগানের দৃশ্য দেখেন যে চা বাগানটা কিন্তু সুন্দরভাবে সাজানো। এর যে টিলাগুলো আছে, টিলাগুলো কিন্তু থাকে থাকে সাজানো রয়েছে। তো আসলেই অনেক সুন্দর। এই আশপাশের মধ্যে সব থেকে সুন্দর একটি জায়গা। আর এটা উপরে উঠতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে। শ্রীমঙ্গলে সবথেকে ভালো খাবার হোটেলগুলোর মধ্যে এই যে যেটা দেখছেন পানসি হোটেল, এর আগেই আছে রিজিক হোটেল, যেটি আগে পূর্বে পানসি হোটেল ছিল। তাছাড়া লন্ডন হোটেল, সাতকড়া হোটেল, এইগুলো হচ্ছে শ্রীমঙ্গলের ভিতরে মানসম্মত ভালো মানের হোটেল। আর যেটা আমরা জানি যে পানসি হোটেলটা অল্প কিছুদিন আগে চালু হয়েছে। আর এই পানসি হোটেল থেকে একটু আগিয়ে গেলেই, এই মোড়টার থেকে ডানে চলে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মণিপুরি পল্লী। এই মোড় থেকে আধা কিলোমিটার এগিয়ে গেলেই পাবেন আদি নীলকণ্ঠ টি কেবিন। এখানে কিন্তু আপনারা 7 অথবা 12 রঙের চা খেয়ে আসতে পারবেন। আর এই নীলকণ্ঠ কেবিনের পাশ দিয়ে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে গেলেই যে মণিপুরি পল্লীর দোকানগুলো পেয়ে যাবেন। যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই মণিপুরি মার্কেটের অংশ। এখানে অনেকগুলো দোকান, এই দোকানগুলোতে সবই মণিপুরি কাপড় চোপড় পাওয়া যায়, বিভিন্ন হস্তশিল্পের কারুকার্যের জিনিসপত্র পাওয়া যায়।
এখানে কিন্তু আপনি অনেক কম দামে মণিপুরি শাড়ি এবং অন্যান্য যে পোশাকগুলো সেগুলো পেয়ে যাবেন অনেক কম দামে। একটা শাড়ি কিন্তু ৩০০ টাকার থেকে শুরু করে এখানে ১৫ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত পাবেন। আর এখানে শুধু শাড়ি না, শাড়ি ছাড়াও অনেক কিছু পেয়ে যাবেন। যেমন কাঠের তৈরি বিভিন্ন সুন্দর, সুন্দর আসবাবপত্র ঘর সাজানোর জন্য। এরপরে হাতের তৈরি অনেক সুন্দর, সুন্দর ব্যাগ, লুঙ্গি এবং অন্যান্য আরও সুন্দর, সুন্দর জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, চা বাগানে ঘোরার মূল এখানে আসলে কিন্তু সবার মন একেবারে ভালো হয়ে যায়, এটা আমি মনে করি। আমার থেকেই আমি আপনাদেরকে বলছি। তো মাঝে মধ্যে সেজন্যে এখানে আসা লাগে মনটা ভালো করার জন্য। আর এই যে এই ব্লগটার মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি যে শ্রীমঙ্গলে কিভাবে আপনারা আসবেন, কোথায় থাকবেন, আর কোন কোন জায়গায় আপনি খাইলে আপনার জন্যে ভালো হবে, আপনার জন্যে সেখানকার খাবারের মান ভালো হবে। আর এখানে কিভাবে আসবেন, কোথায় কোথায় থাকবেন, কোথায় থাকলে সেটা আপনার জন্য সুইটেবল হবে, আর বাজেট ফ্রেন্ডলি যেটা সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি, দেখিয়েছি। বন্ধুরা, শ্রীমঙ্গল ট্যুরের ভ্রমণ কাহিনী আজকের মতো এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টসে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।